শুরু করছি বাংলা বলছে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। হাতে আর মাত্র কয়েকটা দিন। হারকিউলিয়ান টাস্ক বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন তাতে পরিষ্কার করে বলা হয়েছে যে ল অফিসারদের নিয়োগ করা হয়েছে তারা যদি প্রতিদিন 250টা করেও স্ক্রুটিনি করেন তাহলেও এই স্ক্রুটিনি পর্ব সারতে 80 দিন লাগার কথা। আর এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ যে ঝাড়খণ্ড এবং ওড়িশার মতো পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য সেখান থেকে ল অফিসার এনে নিয়োগ করা হোক, বিচারক নিয়োগ করা হোক। এসব নিয়ে আমরা আলোচনা করব। এরই মধ্যে রাজ্যের একাধিক আদালতে বম্ব থ্রেট, বোমা রাখার হুমকি, নিছকই কাকতালীয় কারোর কোনো রকমভাবে একটা হোক্স নাকি এর নেপথ্যে রয়েছে এসআইআর এর সঙ্গে কোনো রকম যোগসূত্র, এই নিয়ে চর্চা চলছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। হাতে আর মাত্র 4 দিন সময়, এর মধ্যে কিভাবে নথি যাচাই সম্ভব? এসআইআর নিয়ে বাংলায় এই পরিস্থিতি তৈরি হতেই জরুরি ভিত্তিতে শুনানি হলো সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। রিপোর্টে উল্লেখ, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন 250টি করে নিষ্পত্তি করলেও প্রায় 80 দিন সময় লাগবে। পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়া হবে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবেন না। প্রধান বিচারপতি বলেন, এই অবস্থায় আমাদের কিছু করার নেই। ইতিহাস বলছে একসময় ওই রাজ্যগুলি একই প্রশাসনিক কাঠামোর অংশ ছিল, তাই স্থানীয় উপভাষা বা ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে পারবেন। তিনি জানান, প্রায় 80 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড তালিকা রয়েছে। এর মধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার 250 জন বিচার বিভাগীয় অফিসারকে প্রায় 50 লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজে হাইকোর্টের প্রধান বিচারপতি 3 বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন সিভিল জজ পদমর্যাদার অফিসারদেরও অন্তর্ভুক্ত করতে পারবেন। আদালত জানায়, যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। 14 ফেব্রুয়ারির আগে জমা নথি গ্রহণ করা হবে। অতিরিক্ত তালিকা 28 তারিখে প্রকাশিত তালিকা হিসেবেই গণ্য হবে। আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে, আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। আদালতের নির্দেশে জয় দেখছে তৃণমূল। তাদের মতে এসআইআর এর কাজ শেষ করতে অন্য রাজ্যে বিচারক নিয়োগ করতে হচ্ছে। এটাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নির্বাচন কমিশনের অদক্ষতাকে। আদালত আধার কার্ড এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করেছে, যা বিজেপির অপচেষ্টাকে ধাক্কা দিয়েছে। এদিকে অন্য রাজ্যে নির্বিঘ্নে এসআইআর মিটলেও বাংলায় এই পরিস্থিতি নিয়ে তৃণমূলকে দুষছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতির দাবি, প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না আদালত, অন্য রাজ্য থেকে বিচারক আনতে হচ্ছে। এতে দেশের কাছে রাজ্যবাসী মুখ ঢুকছে। আজকে যে পরিস্থিতি তৈরি হলো, এতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গবাসীর যে সারা ভারতবর্ষের সামনে মুখ পুরল। কেন বিচারপতিদের নিয়ে আসতে হলো? আর আজকে কেন বিচারপতিরা নিরাপত্তার দাবি করছেন? নো এসআইআর, নো ভোট। বর্তমান পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে ভোট কিভাবে সম্ভব হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। इस समस्या से बाहर होने के लिए क्या तरीका से होगा, जो हमारा जुडिशियल ऑफिसर रहेंगे कितना जल्दी इसको समझे उसका बाद सॉल्व करना पॉसिबल होगा, मेरा तो दिमाग में नहीं आ रहा है। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এপ্রিলের মধ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করতে হলে বর্তমানে 3 গুণের বেশি কোর্ট অফিসার নিয়োগ করতে হবে। এই পর্যাপ্ত অফিসার যত দ্রুত নিয়োগ হবে ততই জটিলতা কাটবে। না হলে নির্দিষ্ট সময়ে ভোট প্রক্রিয়া শেষ করা নিয়েই অনিশ্চয়তা তৈরি হবে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে অরিজিৎ বক্সি, সিপিআইএম এর পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য এবং কংগ্রেসের পক্ষ থেকে মিতা চক্রবর্তী। আমি প্রথমে অরিজিৎদার কাছেই আসি। অরিজিৎ, তৃণমূল কংগ্রেস যেটা বলছে, এরপরই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস ছুট চড়াচ্ছে এবং বলছে যে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যে প্রশ্নটা তুলে আসছিল যে
সম্পূর্ণভাবে প্রস্তুতি নয় ইলেকশন কমিশন। আজকে যখন সুপ্রিম কোর্টকে ভিন রাজ্য থেকে কোর্ট অফিসার নিয়োগের নির্দেশ দিতে হচ্ছে, তখন আসলে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে অপারগতার কথাটা, তার যে অপারগতার দিকটা, সেটাই এস্টাবলিশড হয়, তার যে ইনকম্পিটেন্সি সেটাই এস্টাবলিশড হয়। সুপ্রিম কোর্টের রায় কোন দিকে গেছে এটা বোঝার জন্য না আমি বরাবর একটাই জিনিস ফলো করি, যে ওই যে রায়ের পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রেস বাইট দেন, উনি কতটা লাফাচ্ছেন আর কতটা মিমিক্রি করছেন তার উপরেই বোঝা যায়। দেখুন কীরকম মুখটাকে বাংলার পাঁচের মতো করে কথাগুলো বলছেন, মানে জোর করে বলতে খুব সহজ তথ্য দিয়ে যদি কথাটা বলি, সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার ভাষায় আজকে যে অর্ডার এসেছে, আমার কাছে অর্ডারের কপিটা রয়েছে, সেখানে যেটা বলেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন 22 তারিখে। সেই চিঠিতে উনি পরিষ্কার বলেছিলেন যে তথ্যটা একটু আগে আপনারা দেখালেন, যে 250 জন অলরেডি ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের এমপ্লয়মেন্ট করা হয়েছে, এবং তারা যদি রোজ 250টা করে ফর্ম ডিসপোজ অফ করেন তাহলে 80 দিন লাগে। সেই অবস্থায় কি করা যেতে পারে, সেই কারণে আজকে স্পেশালি সুপ্রিম কোর্ট এটাকে একটা ক্ল্যারিফিকেটরি হিয়ারিংয়ে নিয়ে এসেছিল। এই হিয়ারিংয়ে দেখুন একবারও কিন্তু সুপ্রিম কোর্ট বলল না যে এই যে ডেফিসিট অফ ম্যান পাওয়ার, সেটাকে রাজ্য সরকারের কোনো কর্মীকে দিয়ে পূরণ করো। সুপ্রিম কোর্ট এই পর্যন্ত গেল যে ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সিভিল জাজ, সিনিয়র এবং জুনিয়র ডিভিশন দিয়ে তুমি ম্যান পাওয়ার এনহ্যান্স করো। যদি তাতেও না হয় তাহলে পার্শ্ববর্তী দুটো রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের হাইকোর্টের দুজন মহামান্য প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট বলেছেন। এখানে একটা প্রশ্ন আছে অরিজিৎ দা, খুব স্বাভাবিকভাবে দেখুন না, কোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ করে, যে কোর্টে আমরা তারিখ পে তারিখ যে কোনো কেসের ক্ষেত্রে দেখি প্রচুর যারা বিচার প্রার্থী তারা হন্যে হয়ে ঘুরে বেড়ান, সেখানে তো সমস্ত কোর্টের নির্বাচন কমিশনের এসআইআর করতে ইচ্ছে হয়েছে, তড়িঘড়ি নির্বাচনের মুখে দাঁড়িয়ে এসআইআর করতে ইচ্ছে হয়েছে বলে পুরো বিচার ব্যবস্থা তারা কোর্টে তালা দিয়ে তারা তো বসে স্ক্রুটিনি করবে না। সাংবিধানিক ম্যান্ডেটকে যদি ইচ্ছা হয়েছে বলে আমরা ডিসক্রাইব করি, আমার মনে হয় সেটা যথাযথ নয়, কেউ বলতেই পারেন। কিন্তু মনে রাখতে হবে যে এসআইআর প্রক্রিয়াটা গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন ফেজে বিভিন্ন রাজ্যে চলছে এবং 12টা রাজ্যে হয়েছে। অসমে আপনি হয়তো জানেন যে অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। অসমের বিষয়টা কিছুটা আলাদা থাকে, যেহেতু ওখানে এনআরসি অলরেডি এমবেডেড রয়েছে, সেই কারণে ওদের জন্য সেপারেট নোটিফিকেশন অলরেডি কিন্তু ইলেকশন কমিশন বার করে দিয়েছে, যেটা অন্যান্য রাজ্যের সাথে হতে পারে না। আমরা যদি আপনার প্রশ্নের জায়গাটায় ফিরে আসি, যে ধরুন আপনি যে বলছেন যে বিচার ব্যবস্থার যে সমস্যা, এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে এমনিতেই বা জুডিশিয়ারি বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনিতেই আন্ডার পারফর্মিং স্টেটে রয়েছি। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই বললাম যে জুডিশিয়ারির সমস্ত ক্ষেত্রেই, সেক্ষেত্রে এইভাবে যদি বিচার বিভাগীয় যারা ম্যাজিস্ট্রেট এবং অফিসার্স রয়েছেন তাদেরকে অন্য কাজে এঙ্গেজ হয়, অবভিয়াসলি এই জায়গাটা হার্ট হবে। কিন্তু কাদের জন্য হলো? 8505 জনের তালিকা সুপ্রিম কোর্ট এই তৃণমূল কংগ্রেসের কান মুলে দুদিনের মধ্যে আদায় করে ইসিআইকে দিতে বাধ্য করিয়েছিল। সেই 8505 জনের তালিকায় খুব পরিষ্কার করে বলা হয়েছিল যে এই ধরনের ফর্মের ডিসপোজাল যেহেতু কজি জুডিশিয়াল ইন নেচার, সেক্ষেত্রে গ্রুপ বি, গ্রুপ এ স্টাফেদের দেওয়ার জন্য এত বড় নির্লজ্জ এই তৃণমূল প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 8505 জনের তালিকার মধ্যে অলমোস্ট 30% ফলস এন্ট্রি ছিল। গ্রুপ সি স্টাফেদের গ্রুপ বি দেখিয়ে সেই তালিকা দিয়েছিল, যে কারণে ইলেকশন কমিশন বাধ্য হয়েছিল 20 জুন এই মামলাটাকে স্পেশাল হিয়ারিং এ আনার জন্য। সেই তালিকা সুপ্রিম কোর্টের সামনে ফেলা হয়েছিল। সুপ্রিম কোর্ট তখন 20 ফেব্রুয়ারি বলল যে সুপ্রিম কোর্টের পক্ষে সম্ভব নয় 8505 জনের তালিকাকে স্ক্যান করে কোথায় কোথায় গ্রুপ সি কে মিথ্যে করে গ্রুপ বি দেখানো হয়েছে, এটা অসম্ভব ব্যাপার কার্যত। তাই সুপ্রিম কোর্ট আজকের ক্ল্যারিফিকেটরি যে অর্ডার তাতে বলে দিল যে রাজ্য সরকারের কোনো কর্মী নয়, জুডিশিয়াল অফিসার অথবা পাশের স্টেটের জুডিশিয়াল অফিসারদের দিয়ে কাজ করতে হবে। একটা জায়গায় কি আপনাদেরও মনে হয় না যে একবারও সুপ্রিম কোর্ট বললো না যে রাজ্য সরকারের কর্মীদেরকে এখানে ইনডিউস করো? কারণ সুপ্রিম কোর্ট জানে রাজ্য সরকারি কর্মীদের এই কাজে ইনডিউস করলেই মমতা ব্যানার্জির নেতৃত্বে এখানে থামতে হবে, চিট করা হবে। কৌশিক দা, দেখুন, প্রথমেই বলবো যে সুপ্রিম কোর্টের আজকের এই রায় আবারও প্রমাণিত হলো যে ভারতের মহামান্য আদালতের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের উপর কোনো কনফিডেন্স নেই। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর একটুও কনফিডেন্স থাকতো তাহলে আজকে মহামান্য আদালত নিশ্চয়ই অন্য রাজ্য থেকে সিভিল জাজ বা রিটায়ার্ড জাজদের আনার কথা বলতেন না। তারা এটা বলতেই পারতেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের অন্য রাজ্য থেকে স্টাফ আনুন, যেটা তারা আগের দিনই বলে প্রমাণ করে দিয়েছিলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই সওয়ালটাই তো করেছিলেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন
সম্পূর্ণ পক্ষপাতমূলকভাবে কাজ করছে। তারা বিজেপির পলিটিক্যাল এজেন্ডাটাকে এস্টাবলিশ এই করার মুহূর্তে জন্য দাঁড়িয়ে কৌশিকদা কাজ যে করছে। হারকিউলিয়ান টাস্কটা এই মুহূর্তে এই যে কোর্ট অফিসারদের সামনে রয়েছে, প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সেটা শেষ করা যাবে কিনা। একটু আগে শুভেন্দু অধিকারী তিনি যে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কার্যালয় থেকে বেরিয়ে তিনি বলেছেন যে নাম যদি বাদ যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন। দেখুন, এই শুভেন্দু অধিকারী কিন্তু যখনই ঘোষণা হয়েছে তার আগে থেকেও বলছে 1 কোটি বাংলাদেশির নাম বাদ যাবে, 1.5 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। ফলে নাম বাদ যাওয়ার এই তত্ত্বের, এই থিওরির, ডারউইনের থিওরির মতন জনক হচ্ছেন শুভেন্দু অধিকারী। ওনাকে জবাব মাঠে ময়দানে দিতেই হবে কত বাংলাদেশি কত রোহিঙ্গা পেয়েছিলেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এখন যেহেতু এটা সম্পূর্ণরূপে মৌপিয়া কোর্ট মনিটরিংয়ে হচ্ছে, ইয়েস ইট ইজ অ্যান হারকিউলিয়ান টাস্ক, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ 60 লক্ষ ফর্ম, কত 249 জন এখন বর্তমানে যারা বিচারপতিরা রয়েছেন মহোদয়রা যুক্ত এটার সঙ্গে, আরও কতজনকে যুক্ত করলে 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করা যেতে পারে সেটা আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। আমরা শুধু বলছি যে একজনও বৈধ ভোটারের নাম মানে যেন যদি বাদ এই না মুহূর্তে যায়। কোর্ট অফিসারদের যে নাম্বারটা সেটা যদি 3 গুণ করে দেওয়া হয় তাহলেও 1 মাস লাগবে। সেটাই একদম। এখানে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে নির্বাচনী যে শিডিউল, নির্বাচনী যে সূচি, নির্বাচনী যে নির্ঘণ্ট, তাতে কোথাও এবার প্রভাব পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে কি না। আমি এই প্রসঙ্গে আসবো, আমি চয়নদার মতামত নেব। চয়নদা, দেখুন, এটা খুব পরিষ্কার। 28 তারিখ যদি ডেডলাইন হয়, তাহলে 28 তারিখ ডেডলাইন হলে সমস্যার জায়গায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে, যেটা আপনি বললেন হারকিউলিয়ান টাস্ক, কিন্তু তা সত্ত্বেও আরও একটা ঘটনা দেখা যাচ্ছে যে এই আমাদের মহামান্য বিচারপতি সুজয় পাল, যিনি চিফ জাস্টিস এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের, তিনি এই সমস্যাটার কথা প্রথম বলেন যে পর্যাপ্ত বিচারপতির সংখ্যা নেই। কিন্তু আমরা যে প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে আসতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সময় মতো সেট আপ, যেটা খামতি রয়েছে নির্বাচন কমিশন, সেই সেট আপের যে খামতিটাকে ভরাট করার জন্য সদিচ্ছা আমরা রাজ্য সরকারের মধ্যে দেখতে পেলাম না। সঠিক সময়ে যদি তারা নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য সরকারি অফিসারদের তালিকা দিতে পারতেন, তাহলে এই এতটা জটিলতা হয়তো তৈরি হতো না। কিন্তু আমি আরও পরিষ্কার কথা বলছি, ইতিমধ্যে বিভিন্ন সূত্র দিয়ে জানা যাচ্ছে 21শে ফেব্রুয়ারি যখন শেষ হয়ে যাচ্ছে, এসআইআরের শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে, তখনও প্রায় 6 লক্ষ নাম নতুন করে বাদ দিয়েছিল। এই যে বিনা প্রস্তুতিতে নেমে পড়েছে নির্বাচন কমিশন, আমি জানি না কেন বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় অন্তত নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করছে, জানি না কেন করছেন। কিন্তু প্রতি মুহূর্তেই প্রমাণিত হচ্ছে যে রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে একটা যুদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রের হয়ে যে এই যুদ্ধটা যারা লড়ছে, প্রতিটা নাগরিককে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। এবং যে পাশাপাশি যেটা ঘটনাও ঘটছে, যে সাপ্রেশন অফ ফ্যাক্ট করা হচ্ছে বিভিন্ন নাম তোলার ক্ষেত্রে, সেটাও কখনোই কাম্য নয়। আমি যে স্পষ্টভাবে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমরা বারবার এই অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমরা প্রথম থেকে বলে আসছি যে অপ্রস্তুত অবস্থায় নির্বাচন কমিশন নিয়ে এসছে যাতে নাগরিকদের হয়রানি নিশ্চিতভাবে হবে, সেটাই হচ্ছে। এখন বাইরে থেকে বিচারক এনে কতটা দ্রুত কাজ করা যাবে সে বিষয়ে আমাদের সন্দেহ যথেষ্ট থাকছে। কারণ বিচারকরা তো এই কাজটা করার জন্য আসেননি। বিচারকরা এই কাজটা ততটা দক্ষ হবেন, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, কতটা দক্ষ হবেন সন্দেহ থেকে যাচ্ছে। এই আপলোড করার সুপারভিশনটাও তারা কিভাবে করবেন, এই যাচাই প্রক্রিয়াটাও কিভাবে এগোবে, সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি আসবো, আমি মিতাদির কাছে যাওয়ার আগে একবার সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সত্যসুন্দর ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। আমি সত্যর কাছে একদম পাটিগণিতের হিসেবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে সত্য এখনও প্রায় 50 লক্ষ নথি স্ক্রুটিনি বাকি রয়েছে। যদি যে এক্সিস্টিং যে কোর্ট অফিসাররা রয়েছেন সেই কোর্ট অফিসাররা এটা করেন প্রত্যেক দিন, যদি গড়ে রাফলি 250 স্ক্রুটিনিও হয়, তাহলেও সেটা 80 দিন অ্যাটলিস্ট সময় লাগবে। এবং এটা যে কেউ বলছেন না, এটা বলছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি সুপ্রিম কোর্টে এই রিপোর্ট দিয়েছেন। সব মিলিয়ে একদম অঙ্কের হিসেবে কতটা দুরূহ কাজ এই মুহূর্তে গোটাটা, এবং কোথাও নির্বাচনী যে নির্ঘণ্ট, তাতে এবার প্রভাব পড়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে কিনা? দেখো, গোটাটাই একটা যথেষ্ট দুরূহ কাজ। তার কারণ আমরা যদি একদম সংখ্যার বিচারে ধরি, তাহলে প্রত্যেক বিধানসভা পিছু একজন করে জুডিশিয়াল অফিসার দেওয়ার কথা। তাহলে 294 বিধানসভার জন্য 294 জন অন্তত পক্ষে জুডিশিয়াল অফিসার প্রয়োজন আমাদের রাজ্যে।
কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন তালিকা মিলিয়ে যে লিস্টটা এখনো পর্যন্ত এসেছে কমিশনের কাছে সেটা হলো 200-র কাছাকাছি, ফলে সেটা 250-ও হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্য রাজ্য থেকে, ওড়িশা থেকে, ঝাড়খণ্ড থেকে যারা বিচারক রয়েছেন তাদেরকে এ রাজ্যের এসআইআর এর কাজের জন্য যাতে আনা যায়, সেই জন্য সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে ওড়িশার চিফ জাস্টিস বা ঝাড়খণ্ডের চিফ জাস্টিসকে যাতে অনুরোধ জানানো হয় তাদের রাজ্যের বিচারকরা কাজ করবেন। এখানে আমরা যদি ধরেও নিই সংখ্যার হিসেবে যে ওই রাজ্য থেকেও 200-র আশেপাশে যদি বিচারক আসেন, তার কারণ তাদের রাজ্যেও যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগের কাজ বন্ধ করে তো তারা এখানে আমাদের রাজ্যে এই এসআইআর এর কাজের জন্য পাঠাবেন না, খুব স্বাভাবিকভাবেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সংখ্যার হিসেবে ধরা হয় তাহলেও কিন্তু যে পরিসংখ্যান উঠে আসছে তাতে কিন্তু মার্চ মাস অন্তত পক্ষে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের রাজ্যের 200 জন যে যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন, যদি ওড়িশা থেকেও 200 জন আসেন বা আরো 200 জন আসেন ভিন রাজ্য থেকে, তাহলে সেই ঝাড়খণ্ড থেকে, তাহলে পরে সেই সংখ্যাটাও কিন্তু মার্চের আগে কোনোভাবেই শেষ হবে না। এবং যে বিপুল সংখ্যক ভোটারের নথি যাচাই এখনো বাকি রয়েছে সেই সংখ্যাটা প্রায় 60 লক্ষের আশেপাশে। ফলে তাদের শুধুমাত্র তথ্য যাচাই নয়, সেই তথ্য যাচাই যাতে যথেষ্ট নজরদারিতে করা হয় তেমনটাও কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সব মিলিয়ে সেটা আদৌ কতটা সময় লাগবে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। তার মধ্যে আরো একটি বিষয় হলো যে বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা তার সঙ্গে সংযোজিত হবে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা সংযোজিত হতে গেলেও তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম প্রয়োজন রয়েছে। নমিনেশন শুরুর আগের দিন পর্যন্ত যদি আমরা সেই কাট অফ ডেট ধরে নিই তাহলে সেটাও কি আদৌ সম্ভব, যেখানে আমরা জানি যে একদম এপ্রিলের শেষে মে মাসের শুরুর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করে ফেলতে হবে? একেবারেই তাই। দেখো, যদি সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয় তাহলে অন্তত পক্ষে এপ্রিল মাসের মধ্যে ভোট গণনাও সম্পূর্ণ করতে হবে। আর তার জন্য যে ন্যূনতম যে সময়ের ব্যবধান, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু থেকে ভোটের দিন পর্যন্ত অন্তত পক্ষে 15 দিন সময়ের ব্যবধান, তার মধ্যেও কিন্তু কত ভোটার তাদের এই সাপ্লিমেন্টারি তালিকায় সংযোজিত হবে এবং তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। সত্য ধন্যবাদ। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি এখানে মিতাদি, প্রথম থেকে আপনারাও এই যে প্রসিডিওর নিয়ে প্রশ্ন তুলেছেন, আপনি এই যে তাড়াহুড়ো এটা নিয়ে কংগ্রেসও প্রশ্ন তুলেছে। ফাইনালি তো দেখা যাচ্ছে যে বিজেপি ছাড়া বাকিরা যে পয়েন্টটা রেজ করছিল যে নির্দিষ্টভাবে হাতে সময় নিয়ে, যেহেতু এটা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত ক্রুশিয়াল একটা বিষয়। দেখুন, প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কথা আছে, যদি আপনার স্কোপ অফ ওয়ার্ক ফিক্সড হয় তাহলে ইদার আপনি সময়সীমার অ্যাক্সেসটা বাড়ান, না হলে রিসোর্স বেসটা বাড়ান। ট্রায়াঙ্গেলের 3টে দিকই আপনি ফিক্সড রাখতে পারবেন না। এখানে স্কোপ অফ ওয়ার্ক ফিক্সড, আমাদের এখানে ভোটার সংখ্যা ফিক্সড, তাহলে ইদার আমাদের সময়সীমা বাড়াতে হবে কিংবা রিসোর্স বেস বাড়াতে হবে। আমাদের প্রথম প্রশ্ন যে নভেম্বর মাসের 4 তারিখে বোধহয় এসআইআর প্রসেস শুরু হয়েছে, ডোর টু ডোর শুরু হয়েছে 4 তারিখে। 4 তারিখ থেকে শুরু হওয়ার সময় ইলেকশন কমিশন কি জানতেন না যে এখানে মে মাসের মধ্যে অ্যাসেম্বলি ইলেকশন 27 অক্টোবর ঘোষণা হয়েছে? এবং তাহলে এত কম সময়ের মধ্যে এসআইআর প্রসেস কেন করা? এবং দ্বিতীয় কথা হচ্ছে, যদি সময়সীমাটা আমরা বাড়াতে পারছি না, নির্দিষ্ট রয়েছে, তাহলে রিসোর্স বেস নিয়ে কেন আমরা তখনই চিন্তা করিনি? দ্বিতীয় প্রশ্ন, 24শে জুন এবং আমার মনে হয় 27শে সেপ্টেম্বর দুটো নির্দেশিকা আসে অ্যাবাউট এসআইআর এর কি প্রসেস হবে, কি পদক্ষেপ হবে। সেখানে স্টেপ 1, স্টেপ 2 সবকিছু বলা থাকে। সেখানে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো উল্লেখ ছিল না। এই দুটো নির্দেশিকার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন কোন সিচুয়েশনে হবে সেটা নিয়ে কোনো উল্লেখ ছিল না। এবং অন্যান্য রাজ্যেও তো আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এইরকম হিউম্যান ক্রাই দেখতে পাচ্ছি না। এবং তার মানে কি, এটা অলমোস্ট অ্যাজ অ্যান আফটার থট দেওয়া হয়েছে। এই যে 1,33,00,000 মানুষকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, সেই নিয়ে জাতীয় কংগ্রেস আগেও বহুবার কথা বলেছে, রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি এবং এখনো আমাদের বক্তব্য যাতে কোনো বৈধ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ না পড়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রপার শুনানি না করে, প্রপার প্রসিজিয়ার না মেনটেন করে, যাতে কোনো বৈধ ভোটার তার ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমরা 27শে প্রদেশ কংগ্রেস অফিস থেকে 27 তারিখ থেকে 28 তারিখ অবধি 24 ঘন্টার আমরা বিক্ষোভ অবস্থান ডেকেছি ইলেকশন কমিশনের অফিসের সামনে।
এবং আমাদের এই দাবি নিয়ে যাতে কোনো বৈধ ভোটারের ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং যেভাবে এরা প্রসেসের মধ্যে আসবো স্বচ্ছতা আমি। রাখেনি, একটা ছোট্ট বিরতি সেটা আমাদের নিয়ে নিতেই হবে আমাদের- তার আগে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। এরই মধ্যে আমরা আজ সারা দিন ধরে তরজা দেখলাম যে রাজ্যের একাধিক আদালত সেখানে বোমা রাখার হুমকি মেল নিয়ে। সব মিলিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন বাংলা বলছে। আমরা এরই মধ্যে আজকে দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন সিইও দফতরে যাচ্ছেন তখন বিএলওরা, তৃণমূলপন্থী বিএলওরা তাকে দেখে বিক্ষোভ দেখান এবং রীতিমতো তাকে দেখে জুতো দেখান। শুভেন্দু অধিকারী কি বলেছেন একটু শোনাবো। নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। আপনি আসলেই এই ঘটনা ঘটছে, আপনি আসলেই ঘটনা ঘটছে, এটা আপনি আসলেই এটা ঘটছে। ডিটেল অফিস সব ছবি তোলা থাকছে, মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। আমি কৌশিকদার কাছে আসি দুটো প্রসঙ্গে। এক হচ্ছে খুব সিরিয়াস অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। অডিও ক্লিপ জমা দিয়ে তিনি অভিযোগ করছেন যে নদিয়া জেলার প্রশাসনিক কর্তারা তারা সময় পেরিয়ে যাওয়ার পরও জোর করে নাম নথিবদ্ধ করাচ্ছেন এবং তারা বলছেন যে এই অডিও ক্লিপের ফরেনসিক টেস্ট করা হোক। এক অত্যন্ত সিরিয়াস এই অভিযোগ, রীতিমতো শীর্ষস্থানীয় আমলা তাদের প্রতি। দুই হচ্ছে আমরা যেভাবে দেখলাম তৃণমূলপন্থী বিএলওরা তারা আজকে যেভাবে বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিরোধী দলনেতাকে জুতো দেখাচ্ছেন, প্রশ্ন হচ্ছে তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যে তারা এসে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ঢুকতে চাইছেন, তারা ঢুকতে পারছেন না। শুভেন্দু অধিকারী একজন সাংবিধানিক পোস্ট হোল্ড করেন, তিনি বিরোধী দলনেতা, তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেই পারেন বা অন্য কোনো দলের প্রতিনিধি তারা যেতেই পারেন, শুভঙ্কর সরকার সেখানে যেতেই পারেন, অধীর রঞ্জন চৌধুরী সেখানে যেতেই পারেন। দেখুন আপনার এটা কি সঠিক পথ? দেখুন আপনার প্রথম প্রশ্নটার উত্তরটা দিই। নিশ্চিত করেই যে অডিও ক্লিপিংটার কথা উনি বলছেন সেটার ফরেনসিক টেস্ট হোক এবং সেটার ফরেনসিক টেস্ট হওয়ার পর যেহেতু এখন জুডিশিয়াল তত্ত্বাবধানেই অলমোস্ট এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, নিশ্চিত করেই সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যেটা বললেন তৃণমূলপন্থী বিএলও, আমি সেটাকে একেবারেই সমর্থন করছি না, কারণ ওখানে আপনি তৃণমূল কংগ্রেসের কোনো পতাকা বা কিছুই ছিল না। নিশ্চিত করেই তৃণমূল কংগ্রেস শালীনতার রাজনীতিতে বিশ্বাস করে। পতাকা থাকলে তো তৃণমূলের বিএলও বলতাম। হ্যাঁ, তাহলে পতাকা নেই বলে তো তৃণমূলপন্থী বিএলও বলছি না, তৃণমূলপন্থীটা এটা আপনার ভার্সন হতে পারে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটুকুন বলার বক্তব্য সেটা হচ্ছে যে শালীনতার রাজনীতিতে আমরা বিশ্বাস করি। নিশ্চয়ই কাউকে কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকেই তিনি বিরোধী দলনেতাই হন বা একজন সাধারণ স্তরের কর্মী হন না কেন, তাকে জুতো দেখানোটা ঠিক নয়। অ্যাট দি সেম টাইম বিরোধী দলনেতার এই উল্টো করে ঝোলাবো যেটা আপনারা এক্ষুনি দেখলেন, সেটাও কিন্তু একেবারেই ঠিক নয়। সেটাকেও আপনাদের বলতে হবে যে বিরোধী দলনেতা যে রাজ্যের এইরকম ভাষা ব্যবহার করেন সেটাও কিন্তু একেবারে অবাঞ্ছিত, বিরোধী দলনেতা তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে যাচ্ছেন, তাকে উদ্দেশ্য করে জুতো নিক্ষেপ করলে একটা রিঅ্যাকশন। আমি বলছি না যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা কাঙ্ক্ষিত বা সেটা বাঞ্ছিত, কিন্তু তার সত্ত্বেও তো তার আগে তিনি যখন যাচ্ছেন তাকে চোর চোর করে স্লোগান দেওয়া হচ্ছে। দেখুন আমরা আবারও বলছি, বিএলওদের মুখপত্র তো আমরা নই তৃণমূল কংগ্রেস, তারা কি করেছেন তাদের দায় দায়িত্ব তাদের, কিন্তু তৃণমূল কংগ্রেস শালীনতার রাজনীতিতে বিশ্বাস করে, কাউকেই জুতো দেখানোটা ঠিক নয়, সেটা আমি বলছি তো। অরিজিৎ দাই অডিও ক্লিপ সত্যি কতটা সিগনিফিকেন্স রয়েছে? দেখুন এই অডিও ক্লিপের সিগনিফিকেন্স আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরও বেশি। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই, এই যে অডিও ক্লিপ মূল বিষয়বস্তু তো ডকুমেন্ট, মূল বিষয়বস্তু ডকুমেন্ট। আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, আমরা পুরো আলোচনার মধ্যে তার একটা খুব ভাইটাল পার্ট মিস করে যাচ্ছি, যে জায়গাটা এই ইস্যুটার কোরে স্ট্রাইক করছে। সেটা কি?
আজকের রায়ের 3 নম্বর প্যারাগ্রাফের রোমান 3 সাব প্যারাগ্রাফে সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলেছে, কেন কল্যাণ ব্যানার্জির মুখটা এরকম শুকনো হয়ে গেছিল, খুব পরিষ্কার বলেছে যে এই যে যারা জুডিশিয়াল অফিসার তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে 27/10-এর নোটিফিকেশন, 8/9 নোটিফিকেশন আর 19/1-এর অর্ডার। এই সময় এই নোটিফিকেশনের অর্ডারে সুপ্রিম কোর্ট যেটুকুনি ডকুমেন্টকে ইলেকশন কমিশনের প্রথম 11টার সাথে অ্যাপেন্ড করে মান্যতা দিয়েছে, তার বাইরে কোনো ডকুমেন্টের কোনো রকম পর্যালোচনার মধ্যে আসবে না, নাম্বার 1। তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, 14/2/2026-কে কাট অফ ডেট, তার মধ্যে যে ডকুমেন্ট যা জমা পড়েছে তার উপরেই কনসিডারেশন হবে এবং এই বৈধ ডকুমেন্টের উপরে সিদ্ধান্ত হবে। তার পরের প্যারাগ্রাফটা আমি দুটো লাইন আপনাকে আমি পড়ে শোনাবার জন্য খুব দয়া করে সময় চেয়ে নিচ্ছি। It shall be the entire responsibility of the ERO to satisfy the presiding judicial officers of the documents referred to in paragraph 3. অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন এই EROদের কাজ, যারা এক্সিস্টিং রয়েছে তাদের কাজ হচ্ছে এই যে জুডিশিয়াল অফিসারেরা যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন মহামান্য উচ্চ আদালতের মাধ্যমে, তাদেরকে ওই ডকুমেন্ট সেটের উপর স্যাটিসফাই করাটুকুই তাদের কাজ। সেই জায়গা থেকে আজকের দিনে এই যে তামাশাটা কেন? আজ থেকে 3 সপ্তাহ আগেও শুনেছিলাম 50 লাখ পেন্ডিং, 3 সপ্তাহ পরে আজকেও দাঁড়িয়ে শুনছি 50 লাখ পেন্ডিং। কারণ এই বহু ERO মমতা ব্যানার্জির বদান্যতায় কোথাও তার ধমকিতে, কোথাও তার ছত্রছায়ায় থাকার জন্য তারা বিভিন্ন অবৈধ নথি, প্যান কার্ড থেকে শুরু করে, আমি জানি না হলিডে গ্রিটিংস গুলোকেও তারা অ্যাকসেপ্ট করেছেন কিনা, অবৈধ বহু তথ্য ডকুমেন্টকে অ্যাটাচ করে তারা ফর্ম সাবমিশন নিয়েছেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। আজকে সেই জায়গাটা হার্ট হয়েছে, তাই এত লাফালাফি পড়েছে। আমি আসবো, তার আগে একটু দেখায় যে এরই মধ্যে এই SIR এর নথি যাচাইয়ের মধ্যেই রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্ক। দেখুন, একের পর এক হুমকি মেল, সকাল থেকে দুপুর আতঙ্কের পরিস্থিতি। হুমকি মেল কখনো বহরমপুর জেলা জজ কোর্টের প্রধান বিচারককে, আবার কখনো আসানসোল থেকে হুগলিতে মেল করে একেবারে RDX দিয়ে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি। কোর্ট অফিসারদের তত্ত্বাবধানে যখন রাজ্য জুড়ে চলছে SIR নথি যাচাই প্রক্রিয়া, তখন এ ধরনের হুমকিতে নড়েচড়ে বসে গোটা রাজ্য প্রশাসন। ছুটে যায় বম্ব স্কোয়াড, নামানো হয় স্নিফার ডগ। আদালত চত্বর থেকে বাইরে বেরিয়ে যান আইনজীবী থেকে মহুরিরা। বিষয়টি রাজ্য প্রশাসনই দেখবে বলে জানান CEO। উনি তো সেফটি সিকিউরিটি সব অ্যারেঞ্জ করবেন, উনি তো বলেছেন ওনার ডিউটিও আছে, উনি দেখবেন এটা। ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট আছে। পরে নবান্নে সাংবাদিক বৈঠক ডাকেন মুখ্য সচিব। কলকাতার পুলিশ কমিশনারকে পাশে নিয়ে তিনি জানান, আতঙ্কের কারণ নেই, পুরোটাই ভুয়ো। তবে যারা এ ধরনের মেল করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। রাজ্যে যখন SIR প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন চলছে, একে অপরকে নিশানা করছে তৃণমূল থেকে বিজেপি, তখন কোর্টে কোর্টে এই বোমাতঙ্ক ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য। এর পেছনে কারা? সাইবার হুমকির পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। কলকাতা টিভি। আর একটু আগেই শুভেন্দু অধিকারী তিনি সিরিয়াস অভিযোগ এনেছেন। তিনি বলছেন যে এই বোমা রাখার যে হুমকি ইমেল, তার নেপথ্যে রয়েছে জামাত জঙ্গিরা এবং যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কোথাও একটা ভূমিকা রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে তাদেরকে প্রথম চেষ্টা করা হয়, আমি যেটা গতকাল রায়দিঘি থেকে প্রকাশ করেছিলাম, লিয়াজো অফিসার নিয়োগ করার মাধ্যমে। লিয়াজো অফিসার তো নিয়োগ করার কোনো প্রভিশন নেই, সেক্ষেত্রে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। তারা এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান,
তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএ-কে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। কৌশিক দা, এটা কি নিছকই কাকতালীয় যে যখন কোর্ট অফিসাররা নিযুক্ত হচ্ছেন এই স্ক্রুটিনির কাজে, ঠিক সেই সময় রাজ্যের একাধিক আদালতে এরকম হুমকি মেল চলে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে এটা একদম নির্দিষ্টভাবে একটা জামাতি ছক এবং এনআইএ তদন্তের দাবি করছেন? দেখুন, শুভেন্দু অধিকারী তো সারাক্ষণ এইটার প্রক্রিয়াটা শুরু থেকেই বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে যাচ্ছেন। ওনার একটা কথা আপনারা খেয়াল করলেন কি, যে এখন জুডিশিয়ারিকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাহলে এতদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার লিস্টে খুঁজে বের করানোর দায়িত্বে কি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফেল করেছে? প্রশ্ন নাম্বার 1। 2 নম্বর হচ্ছে আমাদের মাননীয় মুখ্য সচিব এবং তিনি কমিশনার এবং রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে এটা একটা হোক্স ইমেল ছিল, কিন্তু তাও সম্পূর্ণ তদন্ত করে দেখতে হবে। আমি শুধু আপনাদের আর একটা পয়েন্টও বলতে চাই, সেটা হচ্ছে বার কাউন্সিলের ইলেকশন আমাদের রাজ্যের 9th and 10th মার্চ মোস্ট প্রবাবলি, এবং এই বার কাউন্সিলের ইলেকশনটা কিন্তু প্রত্যেকটা বারে মানে প্রত্যেকটা আদালতেই ব্যালটের মাধ্যমে হয়। ফলে আমাদের পক্ষে এখনই পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এটা বলাটা মুশকিল। তবে হ্যাঁ, নিশ্চয়ই এরকম একটা হোক্সের ঘটনা ঘটলে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত। শুভেন্দু বাবুকে আমাদের একটাই প্রশ্ন, 1 মিনিট, যে দিনকেই এসআইআর প্রক্রিয়া শেষ হোক না কেন, যে দিনকে উনি এটা ওনাকে বলতেই হবে যে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা পাওয়া গিয়েছিল। আমি মিতাদির কাছে আসবো। মিতাদি, আপনার কি মনে হয় যে এই যে হোক্স, এই যে মেইল, এটা নিছকই হোক্স, নিছকই কাকতালীয়? কেউ একটা জাস্ট খামখেয়ালি হয়ে এটা করেছে, ভয় দেখাতে করেছে বা রসিকতা করতে করেছে? দেখুন, এটা তো সম্পূর্ণ তদন্ত ছাড়া এটা কোনো প্রপার কনক্লুশনে আসা সম্ভব নয়। আমরা কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নই, আমরা মিডিয়া স্টুডিওতে বসে স্পেকুলেশন করতে পারি, কিন্তু এটা একটা প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং তদন্ত হওয়া দরকার। কিন্তু শুভেন্দু অধিকারী যে 24 ঘন্টা শুধু ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, রোহিঙ্গিয়া, বাংলাদেশি, জামাত এই নিয়ে শুধু চর্চা করতে ভালোবাসেন, ওনাকে যখনই জিজ্ঞেস করা হয় যে আপনি যে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গিয়া এসে গেছে, 1 কোটি 20 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, প্লিজ বলে দিন যে কতজনকে পেলেন এসআইআর প্রসেসে, উনি তার জবাব তো দেননি। বরঞ্চ আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে আমাদের হোম মিনিস্ট্রির তরফ থেকে একটা রিটেন সাবমিশন দেওয়া হয়েছিল যে আমরা এই মুহূর্তে অনুপ্রবেশকারীর সংখ্যা বলতে পারবো না, সেটা একটা রিটেন সাবমিশনে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চিরকাল ধরে আমরা জানি, যদি আপনার যে ডেটা রয়েছে অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে, আপনি যদি তুলনা করেন যে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সময় কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমরা আইডেন্টিফাই করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছি, কম্পেয়ার দ্যাট উইথ এনডিএ 1 and এনডিএ 2 মোদী সরকার, তাহলে দেখা যাবে যে ইউপিএ 1 আর ইউপিএ 2 এর সরকারের সময় সেই সংখ্যাটা অনেক বেশি। তার মানে এটাকে শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু করা, এর থেকে শুধুমাত্র রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়া এবং নির্বাচনের আগে ঘুষপেটিয়া এসে যাচ্ছে, বাঘ এসে যাচ্ছে, অনুপ্রবেশকারী এসে যাচ্ছে, জামাত এসে যাচ্ছে, জঙ্গি এসে যাচ্ছে, এইটা বলা, কিন্তু আসল সংখ্যা না বলা, আসল কি কাজ করা হচ্ছে সেটা না বলা, ফেন্সিং সম্পন্ন না করা, কিভাবে আমরা আমাদের বর্ডার সুরক্ষিত করতে পারবো সেটা না বলা, আসল সংখ্যা না জানানো, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর রণনীতি। মিতা অনেকক্ষণ ধরে বললেন বিষয়টা, আমি একবার একটাই সিনাপসিসে চলে আসছি, একটা লাইনে শেষ করতে চাই এই ঘুষপেটিয়া প্রসঙ্গ। অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী ঘুষপেটিয়া যতবার বলবেন ততবারই আঙুলটা ওনাদের দিকেই উঠবে। কি করছিলেন ওরা, কি করছেন ওরা? বর্ডার সুরক্ষিত নয়, অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে, বাংলাদেশি ঢুকে যাচ্ছে, জামাত ঢুকে যাচ্ছে, জঙ্গি ঢুকে যাচ্ছে। তাহলে স্বরাষ্ট্র দপ্তর কি করছে? এখানে দাঁড়িয়ে খুব স্পষ্টভাবে আমাদের প্রশ্ন যে এই রকমভাবে আতঙ্ক ছড়িয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার যে চেষ্টা, সেই চেষ্টা এবং নাগরিকদের মধ্যে সন্দেহের বাতাবরণ যেটা নির্বাচন কমিশন রাষ্ট্রের মদতে তৈরি করছে, সেই সন্দেহের বাতাবরণটাকে আরও পুষ্ট করবার একটা অপচেষ্টা শুভেন্দু অধিকারী করে চলেছেন, যেটা তার বিরোধী দলনেতা হিসেবে মানাচ্ছে না। উনি অবশ্য একবারই উনি স্পষ্টভাবে বলেছিলেন মোদির সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে উনি একমত নন। একটা বিজেপির যে চিন্তন শিবির না কি হয়েছিল সল্টলেকে, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন আমি একমত নই, আমি সবার জন্য নই, আমি কেবল সনাতনীদের জন্য। এই মানসিকতা থেকে একজন বিরোধী দলনেতা, তিনি তো এখন প্রাক্তন পরিবহন মন্ত্রী নন যে উনি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারবেন। এই ধরনের মন্তব্য করা ওনার চেয়ারের পক্ষে ঠিক নয়। আমি এখানে অরিজিৎদার কাছে আসি, যে কথা মিতাদিও বলছেন, যে কথা চয়নদাও বলছেন বা কৌশিকদা বলছেন, আমরা তো দেখেছি যে এই হোক্স এটা
ঠিকই যে সময় এই ধরনের একটা মেল আসে বা একটা ফোনে হুমকি আসে, সেটা ট্রেনে হোক, সেটা কোনো অফিস কাছারিতে হোক, সেটা ফ্লাইটে হোক, সেটাকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার কোনো জায়গা থাকে না। কিন্তু এই ধরনের হোক্স যে প্রায়শই হয় এটাও আমরা দেখে এসেছি। কখনো কখনো দেখা যায় যে কনসিকুয়েন্সেস না ভেবে জাস্ট করার জন্য কেউ একটা এটা করে দিয়েছে। আমরা জাদুঘরেই যদি দেখি একাধিকবার এই ধরনের হুমকি মেল এসেছে এবং সেখানে বিভিন্ন জঙ্গি সংগঠন, কাল্পনিক জঙ্গি সংগঠনের নাম দিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনারা এই কনক্লুশনে পৌঁছচ্ছেন যে আসলে জামাতিরা এর নেপথ্যে রয়েছে, যে অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের নাম বাদ গেছে এবং যারা আপনাদের কথা মতো কোটানকোট সনাতনী নয় তারা এর নেপথ্যে রয়েছে, এই কনক্লুশনে উপনীত হচ্ছেন কি করে? দেখুন, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে প্রথমে আমার আইনজীবী সত্তা সামনে চলে আসতে চাই, কিন্তু সেটাকে আমি সাপ্রেস করতে বাধ্য, কারণ এখানে তো পার্টির মুখপাত্র হিসেবে বসেছি। সহজ একটা দুটো কথা বলি, যেমন মানে আমার কিছুটা আইনজীবী হিসেবে ক্রিমিনাল সাইকোলজি পড়তেই হয়েছে আমাদের। আপনার নিজের কথাতেও আপনি নিজেই উল্লেখ করলেন ইন্ডিয়ান মিউজিয়াম, ঠিকই এই ধরনের যে হোক্স কলগুলো হয় না, সাধারণত দেখা যায় তার প্যাটার্নটা স্পোরাডিক হয়। এরকম নয় যে এক্ষেত্রে যেটা ঘটলো, দেখুন সকালবেলা দুর্গাপুর থেকে শুরু হয়েছিল। প্রথমেই আমি বলছি যে আমি কিন্তু তদন্তকারী সংস্থার কেউ নেই, সুতরাং তদন্তের মাধ্যমেই উঠে আসবে কি হয়েছিল না হয়েছিল। কিন্তু আমরা যদি প্যাটার্নটা দেখি যে দুর্গাপুর দিয়ে শুরু, তারপর আসানসোল, তারপরে ব্যাংশাল, পর 7টা জেলা আদালতে পর হোক্স কল, এবং শুধু আদালতে, আর কোথাও না। তারপরে ঠিক যার আগের দিন মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্যোগে পুরো সিস্টেমটাকে ডিলিনেট করা হচ্ছে এই এসআইআর কে ট্যাকেল করার জন্য। আর তারপরের এই প্রেস কনফারেন্স, ওই নন্দিনী চক্রবর্তী আর ওই বাকি দুজন, মানে যারা পুলিশ কর্তা হিসাবে আমার মনে হয় পিছনে হাত দিলে শিরদাঁড়া খুঁজে পান না, খুব পরিষ্কার বলছি, তারা অম্বিকেশ মহাপাত্রকে একটা কার্টুন পোস্ট করার জন্য তার আইপি ট্র্যাক করে বাড়ি থেকে মাঝরাতে কলার ধরে টানতে টানতে তুলে এনেছিল। তারা শর্মিষ্ঠা, একটা আইনের ছাত্রী, সে একটা পারপোর্টেড হেড স্পিচ একটা পোস্ট করার জন্য তাকে পুনে থেকে তুলে আনতে পেরেছিল। কিন্তু এখানে বসে আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তারা বুঝতেই পারছে না যে 7টা ডিস্ট্রিক্ট কোর্টে হোক্স কল চলে গেল, সেটা কোথা থেকে যেতে পারলো, এত পারদর্শিতা তাদের। এই জায়গা থেকে ইতিমধ্যে তো বলেছেন যে এই বিষয়ে আউটকাম কোথায়, আউটকাম কোথায়? আমি তো সেটাই বললাম, অম্বিকেশ মহাপাত্রকে যদি 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয় একটা ফেসবুক পোস্ট করার পর ট্র্যাক করে, যদি শর্মিষ্ঠাকে পুনে থেকে 48 ঘন্টার মধ্যে তুলে আনা যায়, তাহলে 7টা জেলায় 7টা হোক্স কল এখনো পর্যন্ত কোনো ব্রিফ রয়েছে? কি বলছেন ওনারা? আশ্বাসবাণী, আমরা তদন্ত করছি, ভয় কিচ্ছু নেই। বলছি যে এটা আরে এই পুলিশের থেকে জাভেদ মুন্সির মতো লস্করে কয়বার জঙ্গিকে তুলে নিয়ে যায় এনআইএ, এরা কি তদন্ত করবে? যে এই হোক্স কল বা মেইলগুলো যারা পাঠিয়েছেন রাজ্য পুলিশ নিশ্চিত করে তাদেরকে ট্র্যাক করবে। কিন্তু এটা তো নরেন্দ্র মোদীর আচ্ছে দিন নয় যে শুধু বলে দিলাম আর হয়ে গেল। একটুখানি সময় তো ইনভেস্টিগেটিং টিমকে দিতে হবে। এই যে পুলওয়ামাতে জঙ্গি ঘটনা, অতগুলো প্রাণ ঘটনা হয়েছিল, পুলওয়ামাতে ঘটনা হয়েছিল নেওয়ার পর ডিফারেন্ট কোশ্চেন পয়েন্টে আসি, সময় একদম সংক্ষিপ্ত, আমি 4 জনের কাছে খুব সংক্ষেপে যাব। প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এখনো পর্যন্ত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা, পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা, কিন্তু এই যে আবারও শুরুতে যেটা বললাম যে হারকিউলিয়ান টাস্ক, যদি 3 গুণ বাড়ানো হয় এই ল অফিসারদের সংখ্যা, তাহলেও আরও অন্তত 1 মাস এই স্ক্রুটিনি শেষ হতে লাগার কথা। আমার খুব সিম্পল প্রশ্ন 4 জনের কাছে, খুব সংক্ষেপে নির্দিষ্টভাবে, কোথাও কি আপনারা আশঙ্কা করছেন যে ইলেকশনের নির্ঘণ্ট সেখানে কোথাও ছাপ পড়তে পারে? কৌশিকদা। দেখুন, আমরা আশা করব যে ইলেকশনের নির্ঘণ্টে কোনো ছাপ পড়বে না এবং 7ই মের মধ্যেই সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন শেষ করবে এবং তাদের সেটা করতে হবে। মিতাদি। দেখুন, আমরাও তাই আশা করব, কিন্তু একই সাথে যেটা আমি বললাম, যদি আপনার ওয়ার্কের স্কোপ নির্দিষ্ট থাকে, সময়ও বাধা থাকে, আর রিসোর্সও আপনি না বাড়াতে পারেন, সেই অনুপাতে না বাড়াতে পারেন। এখন জুডিশিয়াল অফিসারদেরকে আনার কথা বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। আজকে বলা হচ্ছে 24শে ফেব্রুয়ারি, যেখানে 28শে ফেব্রুয়ারি হচ্ছে ফাইনাল লিস্টের রিলিজ করার ডেট। তো আমার বক্তব্য হচ্ছে যে এই পুরো প্রসেসের মধ্যে প্ল্যানিং কোথায় ছিল? নির্দিষ্টভাবে কোনো প্রস্তুতি কি নিয়ে তারা করেছে? এত বড় একটা কমপ্লেক্স রাজ্যে এরকম ভাবে সময় ভোট হতে পারবে? দেখুন, সময় শেষ হতে পারবে কিনা, তুমি মানে এটা ভোট হতে পারবে মানে এটা পৌঁছানো মুশকিল। ভোট হতে পারবে কিনা সেটা প্রসঙ্গ নির্বাচন কমিশন সদুত্তর দিতে পারবে। কিন্তু আমার একটা অদ্ভুত লাগছে, এই রোল মডেল কি উত্তরপ্রদেশ ছিল নাকি? উত্তরপ্রদেশে একই রকম ভাবে বিয়ের ওপর প্রেশার। আপনি খুলে দেখুন রিপোর্ট,
আপনি তো নিজের সাংবাদিক হিসেবে অনেক অভিজ্ঞতা আছে আপনার, আপনি নিজে দেখুন ওখানে অসম্ভব প্রেশার বিএলওদের উপর ছিল, ইআরওদের উপর অসম্ভব প্রেশার ছিল। এখানেও কি একইভাবে অনেক সময়, অনেক আগে থেকে এটা যদি শুরু করা যেত, 1 বছর ধরে যদি কাজটা চলতো, তাহলে সময় মতো কাজটা শেষ হতে পারতো। সেটা করতে রাজনৈতিক সদিচ্ছা উত্তরপ্রদেশের সরকারেরও ছিল না, পশ্চিমবঙ্গ সরকারের নেই, সেটা এখনো অবধি দেখতে পাচ্ছি আমরা। পলিটিক্যাল উইল থাকলে বিচার বিভাগকে, ওখানেও কিন্তু বিচার বিভাগ সতর্ক করেছিল, এখানে বিচার বিভাগকে একদম মানে ঢুকতে হলো। এই ব্যাপারটা পুরোটাই অরিজিতের কাছে এখানে আমার প্রশ্ন, যে অরিজিৎ একদম খুব প্রায় অসম্ভব একটা পরিস্থিতির মুখে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে সময় মতো এখানে সাপ্লিমেন্টারি তালিকা, আমি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পরও স্ক্রুটিনি সম্পূর্ণ করে সাপ্লিমেন্টারি তালিকা দিয়ে তারপর ভোটের দিনক্ষণ অনুযায়ী ভোট করা, সেটাকে মের প্রথম সপ্তাহের মধ্যে কমপ্লিট করা, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত দুরূহ একটা পরিস্থিতি। আর যদি ধরে নেওয়া যায় যে না যেন তেন প্রকারেণ স্ক্রুটিনি হয়ে গেল, তাহলে তো যে মূল যে অবজেক্টিভ এই এসআইআর এর, সেটাই কম্প্রোমাইজড হয়ে যাবে। একদম আপনার স্বরে স্বর মিলিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও ইলেকশন কমিশনের কাছে একদম দ্বিধাদ্বন্দ্বহীন দাবি যে উইদাউট প্রপার এসআইআর নো ভোট। এসআইআর প্রপারলি করতে হবে, এসআইআর সেটা ইলেকশন কমিশন করবে, আমাদের এটুকুনি চাওয়া। সোজা পথে ক্ষমতায় না আসতে পেরে কোথাও দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা অবস্থায় ইলেকশন চাইছেন? আমরা তো সেটা বলছি না, আমরা বলছি ইলেকশন কমিশন তারা যে ম্যান্ডেট নিয়ে নেমেছে সেটা তারা প্রপার টাইমে ফুলফিল করুক। একটা জায়গায় বোধহয় আমরা মিস করে যাচ্ছি, আমরা এই যে নাম্বার অফ জুডিশিয়াল অফিসার্সের যে আলোচনাটা করছি, সুপ্রিম কোর্ট কিন্তু একটা অন্য জায়গাও দিয়েছে যে গোটা রাজ্যের যারা সিভিল জাজ রয়েছে সিনিয়র এবং জুনিয়র ডিভিশন, যে সংখ্যাটা আমার ইনফরমেশন অনুযায়ী প্রায় 1200-র কাছে বোধহয়, সেই ম্যান পাওয়ারটা এখানে অ্যাড হবে, কিন্তু তাতে কিভাবে কমপ্লিট করবে, কোথায় হিয়ারিং হবে, এটা ইলেকশন কমিশনের মাথা ব্যথা। কিন্তু আমাদের দাবি হচ্ছে চ্যালেঞ্জ করে বলছি, ক্ষমতা থাকে তো রাষ্ট্রপতি শাসন করে, আপনারা চাইছেন তো সেটাই, আসল কথাটা বলুন না, চাইছেন সেটাই। ভাঙা পায় ফুটবল খেলে সিম্পাতি হয়েছিলেন, এখন চাইছেন রাষ্ট্রপতি শাসন করে, এটাই আসল কথা। তৃণমূল কংগ্রেস নিজেরাই চাইছে রাষ্ট্রপতি শাসন, নির্বাচন কমিশনই চাইছে শাসন করুন। এটাই যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন কিভাবে হবে, কবে হবে, নির্বাচনের নির্ঘণ্ট সেটা এবং যে সূচি রয়েছে সেই সূচি মতো হতে পারবে কিনা, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।